ভারতের নরেন্দ্র মোদী, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ইতালির জর্জিয়া মেলোনি কিংবা তুরস্কের এরদোয়ান, এই রাষ্ট্রনেতাদের মধ্যে একটা কমন বিষয় আছে, কিন্তু সেটা কি তা কি জানেন? মিলটা হচ্ছে তারা সবাই ডানপন্থী নেতা হিসেবে পরিচিত। নরেন্দ্র মোদী যেমন কট্টর হিন্দুত্ববাদকে পুঁজি করে রাজনীতি করেন, এরদোয়ান তেমন তুরস্কের পুরনো দিনের ইসলামিক শাসনের সুসময়ের কথা বলে রাজনীতি করেন, আর ট্রাম্প রাজনীতি করতেছেন কট্টর আমেরিকান জাতীয়তাবাদকে পুঁজি করে। এই যে নির্দিষ্ট কিছু জিনিসের প্রতি চিন্তা ভাবনা থেকে রাজনীতিকে সংকীর্ণ করে নিয়ে আসা, এটাই মূলত ডানপন্থী রাজনীতির বৈশিষ্ট্য। শুধু যে এসব নেতারাই ডানপন্থী ব্যাপারটা কিন্তু এমনও না। গত কয়েক বছর ধরে পৃথিবী জুড়ে ডানপন্থী নেতা যেমন ফ্রান্সের ম্যারিন লে পেন, নেদারল্যান্ডসের গেট ওয়াইল্ডার্স বা পর্তুগালের আন্দ্রে ভেঞ্চুরার মতো নেতাদের উত্থান হচ্ছে। এরকম আরো অনেক দেশে ডানপন্থী চিন্তাধারার রাজনৈতিক দলগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে। এমনকি বাংলাদেশের দিকে তাকালে দেখবেন এখানে ইসলামিক দলগুলোর সমর্থন এবং কার্যক্রম দিন দিন বাড়তেছে। তো এইটার পেছনে কারণটা আসলে কি? তবে তারও আগের প্রশ্ন হচ্ছে, এই যে ডানপন্থী বা বামপন্থী এই আইডিওলজি গুলোই বা আসলে কি? চলুন আজকের ভিডিওতে এই পুরো ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি এবং শেষের দিকে আমরা এটাও বোঝার চেষ্টা করব যে বাংলাদেশেও অদূর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কিনা। চলুন শুরু করি। ওকে, মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটা খবর দেই। দেখেন, বাংলাদেশ থেকে প্রতি বছর কিন্তু প্রায় 1 লাখের মতো শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য যায়, কিন্তু চেষ্টা করে কয়েক লক্ষ। এই কয়েক লক্ষ শিক্ষার্থীর বেশিরভাগই ব্যর্থ হয় শুধু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে এবং সঠিক প্রসেস মেনটেন করতে না পারার কারণে। এই লাইনে দেশের যে এজেন্সিগুলো আছে তাদের অবস্থা এমন হয়ে গেছে যে সেখানে গেলে তারা নানান কথার মাধ্যমে প্রভাবিত করে তখনই প্রসেস শুরু করতে বলে, যেই কারণে অনেকেই সেখানে যেতে ভয় পায়। একবার ভাবুন, যদি এমন একটা ফ্রি অ্যাপ থাকে যেখানে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে একাধিক ভাষায় জানতে পারবেন যে আপনার সিজিপিএ অনুযায়ী আপনি কোন কোন দেশে পড়তে পারবেন, কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ আছে, কিভাবে মোটিভেশন লেটার বা কাভার লেটার লিখতে হয় এবং কোন সময় আবেদন শুরু হয়, সব কিছু, তাহলে দারুণ হতো না? আর এই কাজটাই করে অ্যাব্রড ইনকোয়ারি অ্যাপ। এআই ফিচারের সহায়তা এখানে আপনি রিসার্চ টপিক সিলেক্ট করা থেকে শুরু করে স্কলারশিপ গাইডলাইন সব কিছু পাবেন এক জায়গায়। প্রাথমিক তথ্য জানার পর যদি মনে হয় যে আপনার কোনো একটা মেন্টরের সাথে 1-to-1 কথা বলা দরকার, আপনি সেটাও করতে পারবেন এখানে। মানে নিজেকে বিদেশে উচ্চ শিক্ষার জন্য প্রায় 80% প্রস্তুত করে ফেলতে পারবেন একা একাই। তো অ্যাব্রড ইনকোয়ারি এই অ্যাপটা একদম ফ্রি। এইটা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুই জায়গাতেই আছে। আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ঢাকার গুলশানে কিন্তু তাদের অফিসও আছে। তাই আপনি বা আপনার কেউ যদি বিদেশে পড়াশোনার চিন্তা করে থাকেন, তবে অ্যাব্রড ইনকোয়ারি অ্যাপটা একবার ঘুরে দেখেন। সবার আগে আমাদের লেফটিস্ট বা বামপন্থী এবং রাইটিস্ট বা ডানপন্থী এই দুইটা রাজনৈতিক মতাদর্শ আসলে কি এইটা বুঝতে হবে। এই যে ডানপন্থী এবং বামপন্থী এই বিভাজনের শুরুটা হয়েছিল 1789 সালের ফরাসি বিপ্লবের সময়। আমি আগে একটা ভিডিও করেছিলাম এই ফরাসি বিপ্লব নিয়ে, যেটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের দীর্ঘদিনের রাজতন্ত্রের পতন হয়েছিল। কিন্তু এই বিপ্লবটা কিন্তু হুট করে হয়ে যায় নাই। এইটা নিয়ে বহু লেখালেখি হয়েছে, বিতর্ক হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে। তো বিপ্লব চলাকালীন ওই সময়ের ফরাসি পার্লামেন্টে যারা রাজার পক্ষে ছিলেন, অর্থাৎ বিদ্যমান ব্যবস্থা এবং ঐতিহ্য রক্ষা করতে চাইতেন, তারা স্পিকারের ডান দিকে বসতেন, আর যারা বিপ্লব অর্থাৎ আমূল পরিবর্তন চাইতেন তারা বাম দিকে বসতেন। এখান থেকে মূলত শব্দ দুটির উৎপত্তি। মানে ঐতিহ্য রক্ষার পক্ষে মানে হচ্ছে ডানপন্থী, আর বিপ্লবের মাধ্যমে ঐতিহ্য ভেঙে মুক্ত নতুন শাসনের পক্ষে মানে বামপন্থী। তবে আধুনিক কালে এসে কিন্তু ডানপন্থী মানে শুধু এই রাজতন্ত্রের সমর্থন না। আধুনিক কালে এই বামপন্থা এবং ডানপন্থা উভয়ের সংজ্ঞা এবং পরিধি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। যাই হোক, বর্তমান সময়ের আধুনিক পার্লামেন্টেও সরকার দলীয় লোকজন দেখবেন স্পিকারের ডান দিকে বসে, আর বিরোধী দলীয়রা কিন্তু স্পিকারের বাম দিকেই বসে। রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে ডানপন্থীরা মূলত পুরনো রীতি, ধর্ম, ঐতিহ্য এবং জাতীয় মূল্যবোধ রক্ষা করতে চায়। তারা সাধারণত রক্ষণশীল হয়, অর্থাৎ সমাজে হঠাৎ পরিবর্তন না এনে ধীরে ধীরে এগোতে চায়। অর্থনৈতিক দিক থেকে তারা পুঁজিবাদে বিশ্বাস করে, ব্যক্তিগত সম্পত্তি এবং স্বাধীন ব্যবসায় বেশি গুরুত্ব দেয়। প্রশ্ন করতে পারেন, ডানপন্থীরা কেন পুঁজিবাদ সমর্থন করে? কারণ পুঁজিবাদ বা ব্যক্তি মালিকানা ভিত্তিক অর্থনীতির ব্যাপারটাও কিন্তু আসলে অনেক পুরনো একটা রীতি, আর পুরনো রীতি বা রক্ষণশীলতাই মূলত ডানপন্থার উদাহরণ। অন্যদিকে বামপন্থীরা সমাজের সমতা, পরিবর্তন এবং সম অধিকার চায়। তারা উদার চিন্তার অনুসারী এবং সমাজের আমূল পরিবর্তন করতে চায়। অর্থনৈতিকভাবে তারা আবার সমাজতন্ত্রে বিশ্বাস করে। তারা মনে করে ধনী গরিব বৈষম্য দূর করতে সরকারের সাহায্য প্রয়োজন, এই জন্য তারা ওয়েলফেয়ার পলিটিক্সে জোর দেয়। সহজ কথায় রাইট উইং দ্বারা বোঝায় যে কনজারভেটিভ এবং ন্যাশনালিস্ট, আর লেফট উইং দ্বারা বোঝায় লিবারেল অ্যান্ড সোশ্যালিস্ট।
দেখেন, বামপন্থী মানে যে বললাম সোশ্যালিস্ট, এর মানে কিন্তু এই না যে সকল বামপন্থী নেতা দেশে সমাজতন্ত্র কায়েম করতে চায়। পুঁজিবাদী অর্থনীতির কোনো দেশের নেতাও যদি চিন্তায় সমতার ধারণা, উদারনীতির বাস্তবায়ন, সকল স্তরের মানুষের মধ্যে সমান অধিকার, এইসব ধারণা পোষণ করে, তবে তাকেও বামপন্থী নেতা বলা যায়। মানে মনে করেন, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট রাজনৈতিক দল আমেরিকান এবং সে দেশে যাওয়া বিদেশিদের মধ্যে ভেদাভেদ করতে চায় না, অভিবাসন নীতি সহজ করতে চায়, নারী অধিকার, সমকামীদের অধিকার ইত্যাদি নিয়ে ব্যাপকভাবে কাজ করে, পৃথিবীর বিভিন্ন দেশে সহায়তার চেষ্টা করে। মানে তাদের চিন্তাধারা কিন্তু উদার। ফলে পুঁজিবাদী বিশ্বে থাকার পরেও ডেমোক্রেট দলকে বামপন্থী দল বলা যায় আধুনিক বিশ্ব প্রেক্ষাপটে। অন্যদিকে ট্রাম্পের রিপাবলিক দল অভিবাসীর আগে নিজের দেশের জনগণকে প্রায়োরিটি দেয়, বৈশ্বিক সহায়তা কর্মসূচি কমিয়ে বিভিন্ন গোষ্ঠীর অধিকারের ব্যাপারে গুরুত্ব কম দিয়ে আমেরিকান জাতীয়তাবাদকে ফোকাস করে। মানে কিছুটা সংকীর্ণ বা কনজারভেটিভ আমরা বলতেই পারি। আধুনিক সময়ে মোটা দাগে ডানপন্থা এবং বামপন্থার মধ্যে মার্জিনটা আসলে ঠিক এই জায়গায়। তবে চরম বামপন্থাও কিন্তু আছে, সেটাও আলোচনায় আসবে। তো আজকে ডানপন্থীদের এই উত্থান বুঝতে হলে আগে জানতে হবে তাদের ডাউনফলটা কেন হয়েছিল আর কিভাবে বামপন্থীদের উত্থান হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পুরো দুনিয়ায় মেইনলি ডানপন্থীদের হাতে ছিল। বেশিরভাগ দেশে জাতীয়তাবাদী রাজতন্ত্রী কিংবা ধর্মভিত্তিক সরকার ছিল। তীব্র জাতীয়তাবাদী সরকারের কারণেই পৃথিবী পরপর দুটো বিশ্বযুদ্ধের সাক্ষী হয়। বিশ্বযুদ্ধের প্রাইমারি কারণও ছিল কিন্তু এই তীব্র জাতীয়তাবাদ। যেমন হিটলারের জার্মান সুপিরিয়রিটি আইডিওলজি বা জাপানের আধিপত্যবাদ, এগুলো তীব্র জাতীয়তাবাদের পরিচয়। আর ইতিমধ্যে বুঝে গেছেন যে তীব্র জাতীয়তাবাদ আসলে ডানপন্থীর উপাদান। তো যুদ্ধ হলো, আর যুদ্ধ পরবর্তী সময় দেখা গেল ধনীরা আরো ধনী হয়েছে, তাদের তেমন কোনো ক্ষতি হয় নাই, কিন্তু সাধারণ মানুষের জীবনমান একদম ত্বরান্বিত চলে আসছে। মানে যুদ্ধের পরে পুরনো ব্যবস্থায় এমন একটা পরিস্থিতি দেখা যায় যেখানে চরম বৈষম্য ফুটে ওঠে। পুরনো পুঁজিবাদী সিস্টেমের কারণে সমাজের শ্রেণী বৈষম্য প্রকট আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং স্নায়ুযুদ্ধের সময় বামপন্থী আদর্শ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় উপনিবেশবাদ বিরোধী এবং জাতীয়তাবাদী আন্দোলনের নেতারা বামপন্থী বা সমাজতান্ত্রিক চিন্তাধারা গ্রহণ করেন। এই পরিস্থিতিতে পৃথিবী জুড়ে একটা আইডিওলজিক্যাল শিফট বা আদর্শগত পরিবর্তন আসে। সাধারণ মানুষেরা মনে করতে শুরু করে যে জীবনমান উন্নতি করতে হলে এলিট ক্লাসের হাত থেকে ক্ষমতা নিজেদের হাতে আনতে হবে। এখান থেকে উত্থান হয় বামপন্থী বা সোশ্যালিস্ট পার্টিগুলোর। সাথে উত্থান হয় ফিদেল কাস্ট্রো, চে গুয়েভারার মতো বামপন্থী বিপ্লবী নেতাদের। একই সাথে সোশ্যালিস্ট নেতা হিসেবে পরিচিতি পান নেলসন ম্যান্ডেলা, জওহরলাল নেহরুর মতো নেতারাও। ইনারাও সাধারণ মানুষের অধিকারের কথা বলেন, ক্ষমতাকে জনতার কাতারে আনার পক্ষে কাজ করেন। তারপর বামপন্থী মতাদর্শকে বিশেষ করে বিংশ শতাব্দীতে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল। এই স্কুলের মার্ক্সবাদী স্কলারদের একটা গ্রুপ নাৎসি জার্মানি থেকে আমেরিকায় এসে ক্রিটিক্যাল থিওরি নামে একটা তত্ত্ব সামনে আনে। এই তত্ত্বের মূল কথা হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সবকিছুকে প্রশ্ন করা। শুধু রাজনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা না, মিডিয়া, শিক্ষা, সংস্কৃতি এসবকেও প্রশ্ন করা এবং এগুলো কাদের নিয়ন্ত্রণে বা কারা কোন আদর্শ নিয়ে এগুলো চালাচ্ছে এসব খুলাসা করা। মানে ফ্রাঙ্কফুর্ট স্কুলের এই স্কলাররা মার্ক্সবাদকে কেবল অর্থনৈতিক তত্ত্বের মধ্যে না রেখে এই গণ্ডি থেকে বের করে এনে সংস্কৃতি, মিডিয়া এবং দর্শনের জগতে প্রসারিত করে, যা আধুনিক বামপন্থী আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি হিসেবে এখনো কাজ করতেছে। এই ক্রিটিক্যাল থিওরি থেকে পরবর্তীকালে জেন্ডার স্টাডিজ, পোস্ট কলোনিয়ালিজম, ফেমিনিজম, রেস থিওরি, কুয়ার থিওরি এর মতো মডার্ন একাডেমিক থিওরিগুলো আসছে। মানে গবেষণা এবং একাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে বামপন্থী স্কলাররা জ্ঞানের সকল শাখাতেই বামপন্থী আদর্শ মানে উদারনীতি, সম অধিকার ইত্যাদি প্রবেশ করিয়ে দেয়। এই যে উচ্চ শিক্ষায় জেন্ডার স্টাডিজ, ফেমিনিজম ইত্যাদি শুরু হয়েছে, এগুলো বামপন্থী ওই একাডেমিক কার্যক্রমেরই ফল। এবং এইভাবে ধীরে ধীরে বামপন্থীরা পুরো ইনফরমেশন ইকোসিস্টেমটাকে ক্যাপচার করে ফেলে। এবং একটা সময় এসে মনে হচ্ছিল যে আদর্শগতভাবে সমাজতান্ত্রিক সাম্যের দিকে হয়তোবা পৃথিবীটা এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যে পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদের পতন হয়তো সময়ের ব্যাপার মাত্র। সাহিত্যে, সংস্কৃতিতে বাম ঘরানার ভাবধারা শক্তিশালী হয়ে উঠছিল। উপনিবেশবাদ মুক্ত হয়ে যে দেশগুলো স্বাধীনভাবে নিজেদের অস্তিত্ব ঘোষণা করছিল, সেই দেশগুলোর তরুণদের মধ্যেও জায়গা করে নিচ্ছিল এই বামপন্থী চিন্তাধারা। যেমন
বাংলাদেশ যখন স্বাধীন হয় তখনও কিন্তু এদেশের একটা বিশাল পরিমাণ তরুণ সমাজ দেশের সমাজতন্ত্র কায়েমের জন্য চেষ্টা করেছিল, কিন্তু ধীরে ধীরে বাম মতাদর্শের অনেকগুলো ডার্ক সাইড মানুষের সামনে চলে আসতে শুরু করে। যেমন বাম মতাদর্শ মূলত শুরু হয়েছিল ফ্যাসিবাদ, শোষণ এবং পুঁজিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের মুক্তির আন্দোলন হিসেবে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় ইতিহাসে এই মতবাদ থেকেই গড়ে ওঠে আরো ভয়ঙ্কর ফ্যাসিবাদ, দমনপীড়ন। তো চলেন এই বামপন্থীদের পতনের কিছু কারণ আমরা পয়েন্ট আকারে আলোচনা করি। প্রথমত, বামেদের রক্তক্ষয়ী বিপ্লব এবং দমন নীতি। বামপন্থী আন্দোলন প্রায়ই বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনতে চায়। এই বিপ্লবগুলো অনেক সময় সহিংস হয়ে ওঠে। যেমন চীনের মাও সেতুং এর শাসনামলে প্রায় কয়েক কোটি মানুষের মৃত্যু হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্টালিন তার শাসনামলে লাখ লাখ বিরোধীদেরকে দমন করেছিলেন বা জোর করে তাদেরকে শ্রম শিবিরে পাঠিয়েছিলেন, যেটা গুলাগ নামে পরিচিত। আবার কম্বোডিয়ার পল পট তো সমতা প্রতিষ্ঠান নাম করে প্রায় 20 লাখ মানুষকে হত্যা করেছিল। দ্বিতীয়ত, অর্থনৈতিক অদক্ষতা। সমাজতন্ত্রে সবার সমান বেতন বা সুযোগের কথা বলা হয়, কিন্তু সবাই যদি সমান সুযোগ পায় তাহলে তো পরিশ্রমের মোটিভেশন থাকে না, ফলে উৎপাদন কমে যায়, বাজারে ঘাটতি হয় এবং রাষ্ট্রের উপর চাপ বেড়ে যায়। আবার বামপন্থীরা চায় সরকার সবকিছুর নিয়ন্ত্রণ করুক, যেমন শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, উৎপাদন সব। আর এইটার ফলে মানুষের নিজের উদ্যোগে কাজ করার আগ্রহটা থাকে না। পুরো দেশটাই অতিরিক্ত সরকার নির্ভর হয়ে যায়। ধীরে ধীরে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে। আর এই জন্যই বর্তমান বিশ্বে খেয়াল করলে দেখতে পারবেন যে এখন কিন্তু বামপন্থীরা এরকম কঠোর সমাজবাদ মেনে চলে না, পুঁজিবাদকেও হালকা করে স্পেস দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চীন। চীন কিন্তু সমাজতন্ত্রী দেশ, কিন্তু এই দেশের অর্থনৈতিক ব্যবস্থার ভিতরেও কিন্তু পুঁজিবাদের ছোঁয়া আছে, মানুষের নতুন নতুন উদ্যোগের স্বাধীনতা আছে। তৃতীয়ত, অতিরিক্ত আদর্শবাদ। বামপন্থীরা অনেক সময় এমন এক সমাজ কল্পনা করে যেখানে সবাই একদম সমান হবে, কিন্তু বাস্তবে সেইটা সহজে সম্ভব না। এতে করে তারা অনেক সময় বাস্তব সমস্যা থেকে দূরে সরে যায়, শুধু তত্ত্বের মধ্যে আটকে থাকে। আবার অতিরিক্ত আদর্শবাদ মত প্রকাশের স্বাধীনতাটাকেও কেড়ে নেয়। ইতিহাসে দেখা গেছে অনেক বামপন্থী সরকার, যেমন স্টালিন, মাও সেতুং, পল পট, তারা ভিন্ন মত দমন করেছেন। যারা সরকারের সমালোচনা করেছে তাদের শাস্তি দেওয়া হয়েছে। এজন্য তারা ধীরে ধীরে জনগণের সমর্থন থেকে দূরে সরে গেছে। কথা হচ্ছে, এতক্ষণ যেগুলো বললাম এগুলো তো আসলে এক্সট্রিম বামপন্থার কথা বললাম, যেটা মূলত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং সেটা বিভিন্ন কারণে ভেঙেও পড়তেছে। কিন্তু মানুষের চিন্তা জগতের যে বামপন্থা, যে চিন্তার ফলে রাজনীতি প্রভাবিত হয়, যেই চিন্তায় হয়তো মানুষের অর্থনীতিতে ডিরেক্ট পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে নিয়ে আসার ধান্দা নাই, কিন্তু চিন্তায় উদারতা আছে, সব ক্ষেত্রে সমতার ব্যাপারটা আছে, জাতীয়তাবাদ এবং পুরনো সিস্টেমের বাইরে গিয়ে উদারতাবাদ আছে। মানে বর্তমান পশ্চিমা বিশ্বের পুঁজিবাদী চিন্তার মধ্যে যে উদারতাবাদ, সেই আদর্শিক বামপন্থা কেন পতনের দিকে যাচ্ছে, কেন ভারতের নরেন্দ্র মোদী ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে ফোকাস করেই বারবার নির্বাচনে জিতে যাচ্ছে, এইটা আমাদেরকে এখন বুঝতে হবে। আর এই পয়েন্ট অফ ভিউ থেকে ডানপন্থার উত্থানের পেছনেও বেশ কয়েকটা কারণ আছে, তবে মূল কারণ কিন্তু ওই একটাই, বামপন্থীরা দুর্বল হয়েছে, যার ফলে আসলে ডানপন্থার উত্থান হয়েছে। তারপরও চলেন কারণগুলো একটু শুনে নেই। 1 নম্বর, সোশ্যাল মিডিয়া। উগ্র ডানপন্থার বিকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা বড় ভূমিকা আছে। ফেসবুক, ইউটিউব, টিকটকে আসক্ত হয়ে উঠেছে এ সময়ের মানুষ। এই মাধ্যমগুলো ব্যবহার করে সহজেই ভয় দেখিয়ে ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে বা অন্যের সম্পর্কে ঘৃণা জাগিয়ে তুলে ডানপন্থার বিস্তার ঘটানো যায়। এছাড়াও সোশ্যাল মিডিয়া আসার আগের পৃথিবীর বেশিরভাগ ইনফরমেশন কন্ট্রোল ছিল মূলত মেইনস্ট্রিম মিডিয়া, হিস্টোরিয়ান আর একাডেমিশিয়ানদের হাতে, যাদের বেশিরভাগই ছিলেন বাম মতাদর্শের। এক কথায় ইনফরমেশন ইকোসিস্টেমের ব্যাপারটা পুরোটাই বামপন্থীদের হাতে ছিল। উদাহরণ হিসেবে বাংলাদেশের 2014 সালের পরিস্থিতি চিন্তা করে দেখতে পারেন। ওই সময় কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের এমন বিস্তার বাংলাদেশে ছিল না। তখন তথ্যের জন্য পত্রিকা এবং টিভি দেখা লাগতো। পত্রিকা এবং টিভি যদি আমাদেরকে মিথ্যা গল্প শোনাইতো, তবে সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হতো, ফ্যাক্ট চেকের কোনো সুযোগ ছিল না। তাই বলে ব্যাপারটা কিন্তু আবার এমন না যে ডানপন্থী মানুষজন ছিল না, এই লাইনে ছিল, কিন্তু তাদের প্ল্যাটফর্ম ছিল না। বেশিরভাগ ইউনিভার্সিটি বা সফট পাওয়ার হাউসগুলোতে বামপন্থীদের কন্ট্রোল থাকায় ডানপন্থীরা স্পেস পায় নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পর ডানপন্থীরা অনেক বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে যায়। আগে ইনফরমেশনের কন্ট্রোল হাতে গোনা কয়েকজন এলিট ক্লাসের মানুষের হাতে ছিল, এখন তা সবার জন্য উন্মুক্ত হয়ে যায়। এই সুযোগটা ডানপন্থীরা সবচেয়ে ভালোভাবে ইউজ করে। যেমন 2014 সালে মোদির নির্বাচনে বা ট্রাম্পের 2024 সালের নির্বাচনে সোশ্যাল মিডিয়া তাদের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। মানে এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে প্রোপাগান্ডার কাজেও কিন্তু ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, নন রাইট সরকারের ফেইলর। রাইট উইং এর সরকার তখনই আসছে যখন তাদের পূর্ববর্তী নন রাইট সরকার ফেল করেছে।
করেছে। আমেরিকার বাইডেন প্রশাসন এর সবচেয়ে বড় উদাহরণ। বামপন্থীরা বাস্তব সমস্যার সমাধানের চেয়ে একাডেমিক কঠিন কথাবার্তায় বেশি সময় ব্যয় করে, যার ফলে সাধারণ মানুষজন ডানপন্থীদের কাছে আশার আলো দেখতে পায়। 2024 সালের আমেরিকান নির্বাচনের কথা একটু চিন্তা করতে পারেন। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কথা না বলে কমলা হ্যারিস তার পুরো নির্বাচনী প্রচারণায় জেন্ডার, রেইজ, ফেমিনিজমের মতো একাডেমিক বিষয়গুলোতেই বেশি প্রচারণা চালিয়েছেন। উল্টো দিকে ট্রাম্প বাস্তব সমস্যার সমাধান করতে পারুক বা না পারুক তা নিয়ে কিন্তু কথা চালিয়ে যাচ্ছিল, যার ফলে জনগণের সমর্থন ট্রাম্পের দিকে গেছে। তৃতীয়ত, অভিবাসী সমস্যা। ইউরোপ আর আমেরিকায় ডানপন্থার উত্থানের পেছনে অভিবাসন একটা বড় কারণ। স্থানীয় জনগণ ভাবতেছে যে অভিবাসন বাড়লে তারা তাদের সংস্কৃতি, চাকরি, নিরাপত্তা ইত্যাদি হারাতে পারে। জনগণের এই ভয়কে পুঁজি করেই চরম ডানপন্থীরা রাজনীতি করে। তারা ঘোষণা করে, আমাদের দেশটা আর আমাদের হাতে থাকছে না, তোমাদের চাকরি অন্যরা নিয়ে যাচ্ছে, এইসব বলে জাতিবিদ্বেষ ছড়ায়। অভিবাসীদের বিরুদ্ধে চরম পন্থা গ্রহণ করে। পুরো পৃথিবীতে যখন চাকরির সংকট দেখা যাচ্ছে, এমন সময় যদি আপনি দেখেন যে আপনার চাকরি বাহির থেকে কেউ এসে নিয়ে যাচ্ছে, আপনার মাথায় কিন্তু অটোমেটিক তার বিরুদ্ধে একটা ঘৃণা জন্মাবে। একই সাথে জাতীয়তাবাদটাও জেগে উঠবে। আর এমন সময় ডানপন্থী দলগুলো নিজেদেরকে অভিবাসী আর স্থানীয় জনগণের মধ্যে প্রাচীর হিসেবে দেখাচ্ছে। এই জন্য স্থানীয়রা চাকুরি বা সংস্কৃতি রক্ষার আশায় ডানপন্থীদের দিকে ঝুঁকে যাচ্ছে। একই কারণ শ্রমিকদের মধ্যেও দেখা যাচ্ছে। একসময় শ্রমিক শ্রেণীর মধ্যে বামেদের যে তীব্র জনপ্রিয়তা ছিল তা ধীরে ধীরে ডানেদের দিকে শিফট হতে শুরু করেছে। 4 নাম্বার, ফার লেফটের ভয়। তো আপনারা সবসময় উগ্র ডানপন্থীর নাম শুনেছেন, কিন্তু উগ্র বামপন্থীও যে আছে সেটা কি শুনেছেন? বাংলাদেশের সর্বহারা দল বা ইন্ডিয়ার নকশালপন্থীরা উগ্র বামের সবচেয়ে ভালো উদাহরণ। এরা মনে করে নির্বাচনের মাধ্যমে বা সাধারণ উপায়ে সাধারণ মানুষদের মুক্তি সম্ভব না। এই জন্য এরা বিপ্লব করতে চায়। এই বিপ্লব করতে গিয়ে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় তারা। এই উগ্র বামপন্থীদের কারণে ডানপন্থীদের ভোট বৃদ্ধি পায়। এছাড়া বামেদের তীব্র আদর্শবাদী চিন্তাধারা বা এমন কিছু বিষয়ের উপর বেশি জোরাজোরি যেগুলো হয়তো অনেক মানুষই বিশ্বাস করতে চায় না, যে ব্যাপারগুলোর মধ্যে আছে LGBTQ বা জেন্ডার ইস্যুস বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়, এবং এগুলো তো যেহেতু অনেক মানুষই বিশ্বাস করতে চায় না, তাই এই ব্যাপারগুলোতে বামেদের জোরাজোরির কারণে তারা কিন্তু ডানেদের দিকে যেতে শুরু করেছে। পঞ্চমত, অর্থনৈতিক অনিশ্চয়তা। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অলিভিয়ে দে সুতারের মতে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পিছিয়ে পড়া অঞ্চলে বসবাসরত পুরুষদের মধ্যে চরম ডানপন্থী দলগুলোর বার্তা গভীরভাবে সাড়া জাগায়। জাতিসংঘের র্যাপোর্টিয়ারের বক্তব্যের সাপেক্ষে 2021 সালের একটি গবেষণা রয়েছে। সেখানে ইউরোপের 14টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে আয়ের বৈষম্য এক ঘর বৃদ্ধি পেলে ডানপন্থী দলগুলোর প্রতি সমর্থনও এক ঘর বেড়ে যায়। একই সাথে পেনশনের হার বৃদ্ধি, ন্যূনতম মজুরির বিধান এবং শিশু ভাতা বাড়ানো হলে চরম ডানপন্থী দলগুলোর প্রতি ভোট দেওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। অর্থাৎ যেসব অঞ্চলের অর্থনীতি ভালো সেসব জায়গায় ডানপন্থীদের প্রভাব কম, আর অর্থনীতির অবস্থা খারাপ হলে ডানপন্থীদের উত্থানের সম্ভাবনা বেশি থাকে। কারণ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলের মানুষের শিক্ষা দীক্ষা কম থাকে। এই মানুষগুলোকে সহজেই উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় জাতীয়তাবাদ ইত্যাদিতে আকৃষ্ট করা যায়। ভারতের উত্তর অংশের মানুষজন দক্ষিণ ভারতের তুলনায় কিন্তু অর্থনীতি এবং সামাজিক নানান সূচকে পিছিয়ে আছে, আর এই অঞ্চলে কিন্তু নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদ বেশি কাজ করে। আবার জার্মানির পূর্বাঞ্চল এবং গ্রামীণ এলাকায় ডানপন্থীদের পক্ষে সর্বোচ্চ ভোট পড়ে, কারণ এসব এলাকায় সরকারি সেবা, ইন্টারনেট, পরিবহন ব্যবস্থার সুবিধা ইত্যাদি পাওয়া কঠিন, ফলে মানুষ নিজেদেরকে পরিত্যক্ত মনে করে। ফ্রান্সের অবস্থাও প্রায় একই রকম। ডানপন্থী দল ন্যাশনাল র্যালি সবচেয়ে বেশি ভোট পায় এইসব উপেক্ষিত গ্রামীণ অঞ্চল থেকেই। শুধু জার্মানি আর ফ্রান্স না, ইউরোপের অন্তত 19টি দেশে এখন ডানপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল সক্রিয়। এর পেছনে বড় কারণ ধীরে ধীরে ইউরোপ অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। তাই অর্থনৈতিক সংকটের ভয় দেখিয়ে মানুষকে বেশি করে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ করা যায়। হাঙ্গেরিতে ফিদেস, সুইডেনে এসডি, স্পেনে ভক্স পার্টি কিংবা ইতালিতে লীগ এবং ব্রাদার্স অফ ইতালি, এই দলগুলো কিন্তু রিসেন্টলি বেশি জনপ্রিয়তা পাচ্ছে। সমানভাবে সফল না হলেও ইউরোপের দেশগুলোতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে এই মতাদর্শের দলগুলো। তবে ব্যতিক্রম হচ্ছে নেদারল্যান্ড। এখানে এবছর নির্বাচনে ডানপন্থীদের আসন আগের তুলনায় আরো কমে গেছে। এর কারণ হচ্ছে নেদারল্যান্ডের মানুষজন কম এবং সবাই ব্যাপক ধনী, শিক্ষিত এবং সচেতন। তাদের কোনো অভাব নাই যেইটাতে তাদেরকে ভয় দেখানো যায়। তবে ইউরোপের বিভিন্ন দেশে যে ডানপন্থার উত্থান হচ্ছে এটাই সত্য। শুধু যে ইউরোপে ডানপন্থীদের উত্থান হচ্ছে বিষয়টা কিন্তু এমন না, বরং পুরো পৃথিবীতেই এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে। কারণটা বুঝতেই পারতেছেন, ইউরোপ এমনিতে অর্থনৈতিকভাবে
সমৃদ্ধ একটা অঞ্চল, আর সেইখানে যেহেতু অর্থনৈতিক সংকট দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটার উপর ভিত্তি করে ডানপন্থার উত্থান ঘটছে। আর পৃথিবীর অন্যান্য অংশের দিকে তাকান, এশিয়া, আফ্রিকা বা অন্যান্য জায়গায়, সেখানে তো অর্থনৈতিক ক্রাইসিস এমনিতেই আছে, মানুষের শিক্ষাগত যে পিছিয়ে থাকা এটা তারা এমনিতেই আছে। সো সেই জায়গাতে এই ডানপন্থীগুলো আরো বেশি করে কাজ করতেছে। আপনি ভারতের দিকে তাকালে দেখতে পারবেন, পাকিস্তানের দিকে তাকালে দেখতে পারবেন, তুরস্কেও এই ঘটনাটা ঘটে গেছে, এবং আফ্রিকার সবগুলো দেশে প্রায় কিন্তু এই ডানপন্থী রাজনীতি চলে। আর এই যে ডানপন্থীদের উত্থানের একটা সম্ভাবনা, এর ফলে কিন্তু ভবিষ্যতে পৃথিবী জুড়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, কঠোর অভিবাসন এবং সীমান্ত নীতি। ডানপন্থী উত্থানের সবচেয়ে বড় কারণ এইটা, এবং দলগুলো তাৎক্ষণিকভাবে অভিবাসন বিরোধী নীতি নিতে পারে। এছাড়া সরকারগুলো সীমান্ত রক্ষা এবং অবৈধ অভিবাসন বন্ধে অতিরিক্ত কঠোর হতে পারে। শরণার্থী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য নিয়মকানুন আরো কঠিন করা হতে পারে। অলরেডি ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এসব দেখা যাচ্ছে। আগে যেভাবে খুব সহজেই মানুষজন ইউরোপে পড়াশোনা করতে যেতে পারতো এবং সহজেই সেখানে ওই দেশের নাগরিকত্ব পেয়ে যেত, এখন কিন্তু এইটার হার অনেক অনেক কমে গেছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্পর্কে পরিবর্তন। ডানপন্থী সরকারগুলো সবসময় তীব্র জাতীয়তাবাদী হয়, আর তীব্র জাতীয়তাবাদ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে হুমকির মুখে ফেলতে পারে, যেমন ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ। এছাড়াও জাতীয়তাবাদীরা দুর্বল প্রতিবেশী দেশে আধিপত্যের চেষ্টা করতে পারে, যেটা পৃথিবীর শান্তি শৃঙ্খলা নষ্টের জন্য কারণ হতে পারে। তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন। ডান রাজনীতি প্রায়শই সংখ্যাগরিষ্ঠের পরিচয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এর ফলে ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু বা নারীদের উপর সামাজিক এবং রাজনৈতিক চাপ বাড়তে পারে। একই সাথে রাজনৈতিক মেরুকরণে সামাজিক অসহিষ্ণুতাও কিন্তু বাড়তে পারে। আপনি ভারতের দিকে তাকালে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ভারতে কিন্তু হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে সেখানকার যে সংখ্যালঘু যে মুসলিম জাতিগোষ্ঠী আছে তাদের কিন্তু অনেক সময় দমিয়ে রাখা হয় এবং তাদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে এখানে ভোট বৃদ্ধির একটা চেষ্টা করা হয়। এছাড়াও অনেক ডানপন্থী জনতুষ্টবাদী নেতা নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে বিচার বিভাগ, গণমাধ্যম বা নির্বাচন কমিশনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারে। ভারতের নরেন্দ্র মোদী বা ট্রাম্পের বিরুদ্ধে এইরকম অভিযোগ কিন্তু আছে। তো যাই হোক, বুঝতেই পারলেন যে আসলে কি কি কারণে এই সময় পৃথিবীতে ডানপন্থী নেতাদের উত্থান ঘটতেছে এবং ঠিক কোন কোন বিষয়কে টার্গেট করে এই নেতারা তাদের ভোট বৃদ্ধি করে এবং সমর্থন নিয়ে তারা সরকার গড়তেছে। তো বিংশ শতাব্দীতে বামপন্থী মতাদর্শ একসময় যে প্রবল জনসমর্থন পেয়েছিল, তাদের আদর্শিক বিচ্যুতি, দমন পীড়নের ইতিহাস আর অর্থনৈতিক অদক্ষতার কারণেই তাদের রেখে যাওয়া সেই শূন্যস্থানটি পূরণ করতেছে এই সময়কার জেগে ওঠা এই ডানপন্থী দলগুলো। তো দেখা যাক ভবিষ্যৎ পৃথিবী কেমন হয় এবং বাংলাদেশে ঠিক এইরকম কোনো ঘটনা ঘটে কিনা। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু ইসলামপন্থী দলগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে এবং এদের প্রতি মানুষের মৌন সমর্থন বৃদ্ধি পাচ্ছে। তো এই জায়গায় যদি একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই জায়গায় মানুষ ভোট দেওয়ার সময় সেই ইসলামী দলগুলোকে ভোট দেয় কিনা, যদি এটা দিয়ে দেয় তাহলে বাংলাদেশেও স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যাবে যে এখানেও ডানপন্থীদের উত্থান ঘটে গেল। তবে ক্ষমতায় যাক কিংবা না যাক, সাম্প্রতিক সময়ে যে ইসলামী দলগুলোর প্রতি মানুষের সমর্থন, এইটা কিন্তু এটাই প্রমাণ করে দেয় যে বাংলাদেশেও ডানপন্থীর উত্থান ঘটতে যাচ্ছে।